আস্তে আস্তে চোখ খুলে তাকালোতে মাথাটা ভীষণ ভারী হয়ে আছে এবং মাথার মধ্যে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। তে চারপাশে ভালো করে তাকালো, একটু নড়াচড়া করতেই হাতে কিছু টান খেয়াল করলো। তে তাকিয়ে দেখলো তার হাতে স্যালাইন লাগানো, গায়ে হসপিটালের ড্রেস, মুখে অক্সিজেনের মাস্ক লাগানো। তার মানে সে হসপিটালে আছে। হসপিটালের কথা মনে পড়তেই সুগার কথা মনে পড়ে গেল। তের চোখের সামনে ভেসে উঠলো সুগার রক্তাক্ত শরীরটা। মুহূর্তেই তে হাইপার হয়ে গেল। তার মাথায় শুধু একটা কথা ঘুরছে, তার ভাইয়া কোথায়, সে কেমন আছে। তে তার মুখে থাকা অক্সিজেন মাস্কটা টান দিয়ে খুলে ফেললো। তের শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। অক্সিজেন মাস্কটা খুলেই তে শোয়া থেকে উঠে বসলো। পাগলের মতো বিড়বিড় করে কিছু একটা বলতে লাগলো। আমার ভাইয়া কোথায়? আমার এই মুহূর্তে আমার ভাইয়ার কাছে যেতে হবে। আমি আমার ভাইয়াকে দেখতে চাই। এটা ভেবেই তে হাত থেকে টান দিয়ে ক্যানোলা সহ স্যালাইন খুলে ফেললো। হাতে থাকা অক্সিজেন মাস্কটাও ছুঁড়ে ফেলে দিল। শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে টের, কিন্তু সেদিকে তার কোনো খেয়ালই নেই। তে বেড থেকে দাঁড়িয়ে হাত নিয়ে দেখে সে ভালোভাবে হাঁটতে পারছে না, কারণ তের শরীর অনেক বেশি দুর্বল ছিল। তবু তার সমস্ত শক্তি দিয়ে এক প্রকার দৌড়ে বাইরে চলে গেল। ওটির বাইরে বসে আছে সবাই, সবার মুখে চিন্তার ছাপ। একটু আগে একটা নার্স ওটি থেকে বের হয়ে এসেছিল। তাকে সুগার কথা জিজ্ঞাসা করলে সে বলেছিল পেশেন্টের অবস্থা অনেক ক্রিটিক্যাল। জাঙ্কুক এক পাশে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক একটু আগে তার মামাদের সাথে ফোনে কথা বলে উপরে এসেছে। তার মামা, মামি, মামাতো ভাই বোনরা সব এখানেই আসছে। ইয়ঞ্জনের কথা শুনে তারা তো সঙ্গে সঙ্গে হসপিটালে রওনা দিয়েছে। কারোর কণ্ঠ শুনে সবাই সেদিকেই চোখ তুলে তাকায়। তাকিয়ে সবাই হতভম্ব হয়ে যায়। তে স্টিল দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া নেই। তের হাত দিয়ে কলকল করে রক্ত বের হচ্ছে, অনেক বেশি রক্ত পড়ছে। তে জোরে জোরে শ্বাস নিচ্ছে। দেখে বোঝা যাচ্ছে শ্বাস নিতে তের খুব কষ্ট হচ্ছে। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে তের। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে এতক্ষণ থেকে পর্যবেক্ষণ করছিল। তার মনে একটা প্রশ্ন জাগলো, এই মেয়েটা কে? ইয়ঞ্জনের কথাই জাঙ্কুক ভাবনার জগৎ থেকে বের হয়ে এলো। ইয়ঞ্জন বসা থেকে উঠে দাঁড়িয়ে বেশ উত্তেজিত হয়ে বলল, তুই কেন এখানে উঠে এসেছিস? মা, ভাইয়া কোথায়? আমি ভাইয়ার কাছে যাব। তে ঠিকভাবে দাঁড়াতে পারছে না। কথা বলার সময় কথা গলায় আটকে যাচ্ছে। ঠিক করে কথা বলতে পারছে না। তের হাত পা কাঁপছে, মনে হচ্ছে এখনই পড়ে যাবে। ইয়ঞ্জন গিয়ে তেকে শক্ত করে জড়িয়ে ধরলো। জাঙ্কুক আর ইউহু বুঝতে পারলো এটা ইয়ঞ্জনের মেয়ে। তবে তাদের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মেয়েটার হয়েছেটা কি? এমন কেন বিহেভিয়ার করছে? সবিন তার মেয়েকে শক্ত করার জন্য বলল, তে তোমার ভাইয়া একদম ঠিক আছে, কিছু হয়নি ওর। তাহলে আমাকে এখনই ভাইয়ার কাছে নিয়ে চলো, আমি ভাইয়ার সাথে কথা বলবো। আমার মা, তুমি না এখন অসুস্থ, তুমি একটু সুস্থ হও, তারপর আমি তোমাকে তোমার ভাইয়ার কাছে নিয়ে যাব। তখনই তে নিজেকে ইয়ঞ্জনের থেকে ছাড়িয়ে নিল। আর তে জোরে জোরে চেঁচিয়ে বলতে লাগলো, তোমরা মিথ্যা কথা বলছো, তোমরা আমাকে পরে আমার ভাইয়ার কাছে নিয়ে যাবে না। নার্সরা তের চেঁচামেচি শুনে এখানে দৌড়ে এসেছে। তাদের মধ্যে একজন নার্সের হাতে একটা ট্রে ছিল এবং সেখানে কিছু সার্জারিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে। তে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে লাগলো। নার্সটা কিছু বুঝে ওঠার আগেই তে সেই ট্রে থেকে একটা সার্জারিক্যাল নাইফ থাপা দিয়ে নিয়ে নিল। নার্সটা বেশ অবাক হয়ে গেল। এমন মনে হচ্ছিল যেন তে নার্সটাকে খুন করে ফেলবে, কিন্তু তে সবাইকে অবাক করে দিয়ে নার্সটাকে সেখান থেকে সরিয়ে দিল এবং ছুরিটা নিজের হাতে ধরে বলতে লাগলো, তোমরা যদি আমার কথা না শোনো তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। তে কি করছিস? তোমরা আমাকে এখনই আমার ভাইয়ের কাছে নিয়ে যাবে, নাছাড়া আমি আমার হাত এখানে কেটে ফেলবো। তের এরকম কাজে সবাই শকড হয়ে গেছে। কি করবে ওনারা কিছুই বুঝে উঠতে পারছে না। সবাই তের হাত থেকে সেই ছুরিটা ফেলে দিতে বলছে, কিন্তু তে কারো কথা শুনছে না। ওর কাছে কেউ এগিয়ে আসতে নিলে ছুরিটাকে ওর হাতে আরো বেশি জোরে চেপে ধরছে। তাই ভয়ে কেউ সামনেও এগিয়ে যেতে পারছে না। সবাই এটা সেটা বলে তের মাইন্ড ডিস্টার্ব করার চেষ্টা করছে। কিন্তু সেই মুহূর্তে জাঙ্কুক খুব সতর্কভাবে তের কাছাকাছি চলে গেল। তে জাঙ্কুককে দেখে দু পা পিছিয়ে গেল এবং কান্না ভেজা গলায় বলল, দেখুন, আমার দিকে একদম এগিয়ে আসবেন না, তাহলে কিন্তু আমি আমার হাত কেটে ফেলবো। আমি তোমাদের কাছে আর বেশি কিছু চাইনি, আমি শুধু আমার ভাইয়ের সাথে দেখা করতে চেয়েছি। আমি শুধু একটু দেখে চলে আসবো, প্রমিস। আমাকে আমার ভাইয়ের কাছে নিয়ে চলো। দেখো, তুমি তোমার হাত থেকে ছুরিটা ফেলে দাও, তারপরে আমরা তোমার সব কথা শুনবো। না, আপনারা সবাই মিথ্যা বলছেন। মিথ্যা বলছি না আমরা, কেন মিথ্যা বলবো? দেখুন, ওরা কেউ আমাকে আমার ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছে না। আপনি একটু আমাকে আমার ভাইয়ের কাছে নিয়ে যাবেন প্লিজ। শেষ কথাটা জাঙ্কুকের বুকে গিয়ে
লাগলো। সে চমকে উঠে তের চোখের দিকে তাকালো। অসম্ভব মায়াবী দুটো চোখ, চোখ দিয়ে পানি পড়ছে। কান্নার কারণে গোলাপি ঠোঁট দুটো বারবার কেঁপে কেঁপে উঠছে। চোখের ঘন পাপড়িগুলো পানিতে একদম ভিজে গেছে। ওর গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। জাঙ্কুক হঠাৎ করে তের চোখের দিকে গভীরভাবে তাকালো। ওই চোখের ভাষা জাঙ্কুক খুব সহজেই পড়ে ফেললো। এই চোখে লুকিয়ে আছে হাজারো কষ্ট আর যন্ত্রণা। জাঙ্কুক নিজের মনকে নিজে প্রশ্ন করলো, আচ্ছা কিসের এত কষ্ট এই মেয়েটার? এই মুহূর্তে তার খুব ইচ্ছা করছে তেকে একবার ছুঁয়ে দিতে, তারপর চোখের পানিগুলো মুছে বলতে, এই পিচ্চি মায়াপুরী, তোমার এই মায়া ভরা চোখে পানি একদম মানায় না। কেঁদো না প্লিজ। তোমার কান্না দেখে কোনো এক অজানা কারণে আমারও খুব কষ্ট হচ্ছে। আমি তোমার চোখের পানি কিছুতেই সহ্য করতে পারছি না। কিন্তু কথাগুলো তার মনেই থেকে গেল, মুখে আর বলা হলো না। শুকনো একটা ঢোক গিলে নিজেকে সামনে নিল। তারপর তের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তে তুমি না চাইলে আমি তোমার দিকে এগোবো না। এখানে যারা আছে কেউ তোমার দিকে এগোবে না। প্লিজ তুমি তোমার হাত থেকে ছুরিটা ফেলে দাও। তোমার হাতটা অনেকখানি এমনি কেটে গেছে। আমরা তোমার সব কথা শুনবো, প্লিজ মি। আমি এত কথা শুনতে চাই না। আমি এক্ষুনি আমার ভাইয়ের কাছে যাব। এক্ষুনি মানে এক্ষুনি। তে আমার দিকে তাকাও। জাঙ্কুকের কথাই তে জাঙ্কুকের চোখের দিকে তাকালো। জাঙ্কুক একটা মুচকি হাসি দিয়ে স্বাভাবিক গলায় বলল, তোমার ভাইয়া ওটিতে আছে। আমার মম তোমার ভাইয়ের অপারেশন করছে। অপারেশন শেষ হলে যখন তোমার ভাইয়া তোমাকে দেখতে চাইবে, তখন যদি শুনে তুমি নিজেকে এভাবে হার্ট করেছো, তখন তোমার ভাইয়া কতটা কষ্ট পাবে একবার ভেবে দেখেছো? তে একদিনে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল। জাঙ্কুক সেই সুযোগে কথাগুলো বলতে বলতে তের দিকে এক পা দুপা করে এগিয়ে গেল। এরপর জাঙ্কুক একটা হ্যাচকা টান দিয়ে তের হাতটা ধরে ফেললো। জাঙ্কুক তের হাত অনেক শক্ত করে ধরেছে, যার কারণে তের হাত থেকে ছুরিটা পড়ে গেল এবং জাঙ্কুক তেকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। এখন তের পিঠ জাঙ্কুকের বুকের সাথে ঠিকই দাঁড় করে আছে। জাঙ্কুক তার এক হাত দিয়ে তের দুই হাত চেপে ধরেছে। তে নিজেকে জাঙ্কুকের থেকে ছাড়ানোর জন্য ছটফট করছে। জাঙ্কুক আরো শক্ত করে তেকে নিজের সাথে মিশিয়ে নিল। তারপর জাঙ্কুক ওর দুইটা আঙ্গুল দিয়ে তের কানের একটু নিচে জোরে একটা চাপ দিল। সাথে সাথে তে সেন্সলেস হয়ে জাঙ্কুকের বুকে ঢলে পড়ল। এটা দেখে সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। এতক্ষণ এখানে চেঁচামেচির কারণে অনেকেই এসে ভিড় করেছে। এদের মধ্যে কিছু নার্স, কিছু ডক্টর এবং অন্যান্য পেশেন্টের বাড়ির লোকও ছিল। জাঙ্কুক দ্রুত থেকে কোলে তুলে নিল এবং সবার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, এখানে কোনো সার্কাস চলছে না যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। জাঙ্কুকের ধমকে সবাই ভয় পেয়ে গেল। ওইখানে যারা যারা বাহিরের লোক ছিল তারা দ্রুত সেখান থেকে চলে গেল। জাঙ্কুক থেকে কোলে নিয়ে কেবিনের ভিতরে ঢুকলো। জাঙ্কুকের পিছনে পিছনে ওদের পরিবারের সবাই ঢুকলো। বাইরে দাঁড়িয়ে থাকা ডক্টর, নার্স ভিতরে ঢুকেই এক কোনায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের ভয়ে কেউ সামনে এগোচ্ছে না। ওর রাগ সম্পর্কে সবারই ধারণা আছে। জাঙ্কুক থেকে বেডে শুয়ে দিল এবং ডক্টরের দিকে তাকিয়ে রাগী গলায় বলে উঠল, এবার আপনাদেরকে ট্রিটমেন্ট করার জন্য স্পেশালি ভাবে ইনভাইট করতে হবে। এবার ডক্টর দ্রুত এসে তে ট্রিটমেন্ট শুরু করলো। জাঙ্কুক রাগী দৃষ্টিতে এখনো ডক্টর আর নার্সের দিকে তাকিয়ে আছে। সেটা খেয়াল করে একজন ডক্টর বলে উঠল, সরি স্যার। গো টু হেল ইউ এন্ড উইথ ইউর সরি। জাঙ্কুক, বিহেভ ইয়োরসেলফ। এটা হসপিটাল, এখানে এত চেঁচামেচি কেন করছো? অ্যাকচুয়ালি ড্যাড, এটা একটা হসপিটাল। এখানে প্রত্যেকটা কেবিনের রোগীদের পাশে একটা করে নার্স থাকার কথা। তাহলে এই কেবিনে কেউ ছিল না কেন? আজকে যদি এদের কেয়ারলেসের জন্য মেয়েটার কিছু হয়ে যেত, তাহলে কাদের কাছে হসপিটালের দায়িত্ব দিয়েছো ড্যাড? যারা ঠিকঠাক ভাবে পেশেন্টদেরই সামলাতে পারে না, তারা আবার এত বড় হসপিটালকে কিভাবে সামলাবে? আরএম কি বলবে বুঝতে পারছে না। তার ছেলে যে কথাগুলো বলছে সেটা তো ঠিকই বলছে, কিন্তু ওকে এখন থামাতে হবে। যা রেগে আছে সব ডাক্তার আর নার্সদের চাকরি তো খাবে, নিজের বাবাকেও ছাড়বে না। তাই সেই সম্পূর্ণ ব্যাপারটা সামলাতে জাঙ্কুককে বলল, একটু শান্ত হও বাবা, ওদের তরফ থেকে আমি সরি বলছি। ওদের একটা ভুল হয়ে গেছে, এরপরের থেকে আর ভুল হবে না। আমি নিজে এই ব্যাপারটা দেখব। তুমি যদি এখানে এভাবে চেঁচামেচি করো তাহলে তের কষ্ট হবে আর ডক্টররা ঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারবে না। জাঙ্কুক তার বাবার কথা শুনে কিছুটা শান্ত হলো। তারপর তার বাবার থেকে মুখটা ঘুরিয়ে তের দিকে একবার তাকিয়ে কেবিন থেকে বের হয়ে গেল। জাঙ্কুক বের হতেই ডক্টররা যেন হাঁপ ছেড়ে বাঁচলো। একজন ডক্টর তো আরএম এর দিকে তাকিয়ে বলে উঠলো, স্যার কিছু যদি মনে না করেন আপনারা একটু বাইরে গেলে ভালো হয়। এখানে এতজন থাকলে পেশেন্টের সমস্যা হবে। ওকে ঠিক আছে, ভালোভাবে ট্রিটমেন্ট করুন। বলেই আরএম সবাইকে নিয়ে কেবিন থেকে বের হয়ে এলো। ভোর 4:30। একটু আগেই সুগার
অপারেশন শেষ হয়েছে। শুরুতে কমপ্লিকেশন হলেও এখন মোটামুটি ঠিক আছে, তবে সুগার এখনো সেন্স ফেরেনি। আপাতত সুগারকে ডক্টররা আইসিইউর আন্ডারে অবজারভেশনে রেখেছে। সেন্স ফিরলে কিছু টেস্ট করার পর তারপর কেবিনে শিফট করা হবে। এদিকে তে বারবার বিড়বিড় করে ভাইয়া ভাইয়া করছে, বারবার হাইপার হয়ে যাচ্ছে। এভাবে করতে থাকলে ওর শরীর আরো বেশি খারাপ হতে পারে। তাই জিন ডিসিশন নিয়েছে যে তেকে সুগার কাছে নিয়ে যাবে, এটা দেখিয়ে নিয়ে আসবে যে সুগার একদম ঠিক আছে। তাহলে হয়তো তের কন্ডিশন কিছুটা ভালো হতে পারে। জিনরা 4 ভাই বোন, 2 ভাই আর 2 বোন। সবার বড় হলো গংইও, পেশায় একজন বিজনেসম্যান। তার ওয়াইফের নাম কিম গোয়ন, তিনি পেশায় একজন টিচার। ওনাদের 1 ছেলে 1 মেয়ে। বড় ছেলের নাম জেহব। জেহব জাংকুকের সাথে লন্ডনে একই ভার্সিটিতে একই ক্লাসে পড়ে। জাংকুক আর জেহব বেস্টমেট এবং বেস্ট ফ্রেন্ড। এবং ছোট মেয়ের নাম ইয়োজাং। ইয়োজাং এর 2 মাস আগে বিয়ে হয়েছে। ওর হাজবেন্ডের নাম সংকাং। ইয়োজাং আর সংকাং এর লাভ ম্যারেজ হয়েছে। মূলত এই বিয়ের কারণে জাংকুক জেহব বাংলাদেশে এসেছে। বিয়েটা যেহেতু শেষ হয়ে গেছে তাই ওরা কিছুদিন পরেই আবার লন্ডনে চলে যাবে। মেজো মেয়ে হচ্ছে জিন, সেজো ছেলে হচ্ছে সং জুংকি। ওনার ওয়াইফের নাম হিয়াক এবং ওনারা দুজনেই ডক্টর। তাদের 3 ছেলে মেয়ে। বড় মেয়ের নাম লিসা, মেজো মেয়ের নাম জিমিন এবং ছোট ছেলের নাম জিতু। লিসা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, জিমিন ক্লাস 10 এ পড়াশোনা করছে আর জিতু ক্লাস 6 এ পড়ে এবং ছোট মেয়ে হচ্ছে ইয়নজুন। জাংকুক ফোনে কথা বলার কিছুক্ষণ পরেই ওনারা সবাই এখানে চলে এসে পড়েছিলেন। ওনারা এখানে এসে রীতিমতো শকড হয়ে গিয়েছিলেন। কোনোদিন যে ইয়নজুনকে ফিরে পাবে সেটা ভাবতেই পারেনি কেউ। তার উপর তে আর সুগাকে দেখে যতটুকু অভিমান ছিল তা সবই উড়ে গেছে। এখানে তাদের কষ্ট হচ্ছে এটা ভেবে যে ইয়নজুনকে সেদিন তারা ফিরিয়ে দিয়েছিল। তাদের আদরের ছোট বোনটা এতটাই অভিমান করেছিল যে এত বছর সে কেমন আছে, কোথায় আছে, ভাই বোনদের কাউকে জানায়নি। ইয়নজুন ভাই আর ভাবিদের জড়িয়ে ধরে অনেক কান্না করেছে এত বছর পর আবার নিজের পরিবারকে দেখে। আর তাদের উপর রেগেও থাকতে পারেনি। এত বছরের সব রাগ অভিমান নিমিষেই শেষ হয়ে গেছে। আইসিইউর বাইরে অলমোস্ট সবাই দাঁড়িয়ে আছে। স্ট্রেচারে করে কেবিন থেকে বের করে তেকে আইসিইউতে নিয়ে যাওয়া হলো। ওদের সাথে সাথে জিন আর জাংকুক ভিতরে ঢুকলো। যেহেতু আইসিইউতে সবাই ঢুকতে পারবে না তাই জাংকুক ইউনোকে কল করলো এবং ইউনো ফোনটা স্পিকারে দিল, কারণ সবাই শুনতে চায় তে ঠিক কি কথা বলে। তের স্ট্রেচার টেনে এনে সুগার বেডের পাশে রাখা হলো। তের মাথার পাশে জাংকুক এবং জিন দাঁড়ালো। সুগার পাশে 2 জন ডক্টর এবং একজন নার্স দাঁড়িয়ে আছে। তখন একজন ডক্টর সুগাকে দেখিয়ে বলল, ডক্টর জিন, ও যদি আবার হাইপার হয়ে যায় তাহলে তো আবার নিজের ক্ষতি করার চেষ্টা করবে। তাছাড়া যদি এখানে ভাঙচুর করে তাহলে আমাদের পেশেন্টের অনেক ক্ষতি হবে। নো ডক্টর, তে হাইপার হলেও কিছু করতে পারবে না। কিছুক্ষণ আগেই ওর স্যালাইনে হাই ডোজের ঘুমের ওষুধ ইনজেক্ট করা হয়েছে, যেটা স্যালাইনের মাধ্যমে ধীরে ধীরে ওর শরীরে গিয়ে ওকে অনেকটা দুর্বল করে দিয়েছে। হয়তো স্যালাইনটা আর 5 মিনিট চলেও ঘুমিয়েই পড়বে। তে নিবু নিবু চোখে সুগার দিকে তাকালো। সুগার চোখ বন্ধ করা, এক হাতে স্যালাইন দিচ্ছে, অন্য হাতে ব্লাড দেওয়া হচ্ছে। বুকে ব্যান্ডেজ করা, মুখে অক্সিজেন লাগানো, হার্ট রেট মনিটরে টুপ টুপ করে শব্দ করছে। সুগার এই অবস্থা দেখে তের চোখের কোণা থেকে পানি গড়িয়ে পড়ছে। তের নিজের ব্যান্ডেজ করার হাতটা উঠিয়ে মুখের অক্সিজেন মাস্কটা খুলে ফেললো। তারপর কাঁপা কাঁপা হাতে এক হাত সুগার হাতের উপরে রেখে ভাঙা গলায় বলতে লাগলো, আমি সরি ভাইয়া, আই এম রিয়েলি সরি। এই সব কিছু আমার জন্য হয়েছে। আমার জন্য তুমি এত কষ্ট পাচ্ছ। তুমি কেন আমাকে বাঁচাতে গেলে? আমি মরে গেলেই তো ভালো হতো। আমি সবাইকে কষ্ট দেই। প্রথমে আমার জন্য আমাদের বাড়ির সবাই অপমানিত হলো, আর এখানে আমাকে বাঁচাতে গিয়ে তোমার গুলি লেগেছে। আমি খুব খারাপ। আমি সব সময় সবার কষ্টের কারণ হয়ে যাই। ভাইয়া, আমার সাথে একটু কথা বলবে না? তুমি কি আমার উপরে রাগ করেছো? একটু কথা বলো না প্লিজ। কতগুলো দিন তোমার সাথে ঠিকমতো কথা বলা হয়নি, একসাথে আইসক্রিম খাওয়া হয়নি। জানো, তুমি যখন আমার পাশে বসে এটা ওটা বলে আমাকে হাসানোর চেষ্টা করতে আর আমি চুপচাপ থাকতাম, তখন আমার খুব কষ্ট হতো। ইচ্ছা করতো একবার জড়িয়ে ধরে তোমাকে বলি যে ভাইয়া, আমি মরে যেতে চাই। ওরা সবাই মিলে বাজে বাজে কথা বলে তোমার বোনকে অপবিত্র বানিয়ে দিয়েছে। তোমার বোনের বেঁচে থাকা মুশকিল বানিয়ে দিয়েছে। তুমি আমাকে নিজের হাতে শেষ করে দাও ভাইয়া, কিন্তু আমি সেটা তোমাকে বলতে পারিনি। আমি জানি সবাই আমাকে অবহেলা করলেও আমার ভাই আমাকে অনেক ভালোবাসে, আর এই একটা কারণে আমার বেঁচে থাকার জন্য যথেষ্ট ছিল। ভাইয়া প্লিজ, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। ঘুম ঘুম কণ্ঠে বিড়বিড় করতে লাগলো, লাভ ইউ ভাইয়া, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না প্লিজ। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তুমি নিজের জন্য না হলে তোমার বোনের জন্য তোমাকে সুস্থ হতেই হবে। তুমি
তুমি কি বুঝতে পারছো না তোমার বোনটার খুব কষ্ট হচ্ছে? এতটুকু বলেই তে চুপ হয়ে গেল। সবাই বুঝতে পারলো তে ঘুমিয়ে গেছে। সবার চোখ থেকেই পানি পড়ছে। তের কথাগুলো শুনে কেউ নিজেদেরকে সামলাতে পারেনি। তবে জিন জাংকুকের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। জাংকুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। চোখের পাপড়িগুলো ভেজা, ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। জাংকুককে শেষ কবে তিনি কাঁদতে দেখেছে সেটা তার মনে নেই। তার এই ছেলে সব সময় সিরিয়াস মুডে থাকে, সেই ছেলে আজকে একটা মেয়ের জন্য কান্না করছে। কথাটা ভেবেই আর এক দফা অবাক হলো জিন। জাংকুক ফোনটা কেটে দিয়ে হন হন করে ওটি থেকে বের হয়ে গেল এবং সোজা ইয়নজুনদের সামনে গিয়ে দাঁড়ালো। ওর পিছনে পিছনে জিনও চলে আসলো এবং আরেমও এসে দাঁড়ালো। ইয়নজুন বসে বসে নিঃশব্দে কান্না করছিল। ওনারা সবাই বাইরে ফোনে তের সব কথাই শুনেছে। জাংকুককে দেখে হঠাৎ ইয়নজুন উঠে দাঁড়ালো। জাংকুক ইয়নজুনের দিকে তাকিয়ে শান্ত গলায় জিজ্ঞাসা করলো, মামনি, আই হোপ তে এতক্ষণ যা যা বলেছে তোমরা সবাই সবটা শুনেছো। আমি এটা জানতে চাই যে তের এইসব কথার মানে কি, আর সুগার এই অবস্থা কি করে হলো? তে কেন বললো যে সবাই ওকে বাজে বাজে কথা বলে অপবিত্র বানিয়ে দিয়েছে? ওর জন্য তোমাদের অপমান সহ্য করতে হয়েছে। অ্যাকচুয়ালি ওর সাথে হয়েছেটা কি? ইয়নজুন সবার দিকে তাকিয়ে দেখলো সবাই তার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইয়নজুন চোখের পানি মুছতে মুছতে লম্বা একটা শ্বাস নিল। তারপর এক এক করে শুরু থেকে শেষ পর্যন্তটা বলল। তের বিয়ে ভাঙা থেকে শুরু করে সুগার গুলি লাগা পর্যন্ত সব ঘটনা। সবাই সবটা শুনে বড় সড়ো ঝটকা খেলো। ইয়নজুন কথাগুলো বলতে বলতে শব্দ করে কান্না করে দিল। এই মুহূর্তে জিনেরও নিজেকে অনেক বেশি অপরাধী মনে হচ্ছে। নিজের সোকল্ড ইগোর জন্য তার বোনটা সবার কাছে এত অপমানিত হয়েছে। শুধু তাই নয়, তে আর সুগার অবস্থার জন্য কোনো না কোনো ভাবে ওনারাই দায়ী। যদি নিজের বোনের এই ছোট ভুলটার জন্য ক্ষমা করে দিতেন তাহলে হয়তো আজকের দিনটা এরকম হতো না। গংইও এবং সংজুংকি একই কথা ভাবছে। জাংকুকের চোখ মুখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে যেন আগুন ঝরছে। রেগে দাঁত চেপে সোবিন আর ইয়নজুনকে উদ্দেশ্য করে বলল, লাইক সিরিয়াসলি আপনারা এতটুকু একটা মেয়েকে বিয়ে দিতে চাইছিলেন? আই কান্ট বিলিভ দিস। কতটুকু বয়স ওর? ডু হ্যাভ এনি আইডিয়া আপনারা কি করতে চাইছিলেন নাকি? আপনারা কেমন বাবা মা? আমি তো ভাবতেই পারছি না যে আজকের যুগে এসে আপনারা এরকম কাজ করেছেন। জাংকুকের রাগে মাথা ফেটে যাচ্ছে, ইচ্ছা করছে এখানে সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে। জাংকুক এখানে আর এক মিনিটও দাঁড়ালো না, হন হন করে হসপিটাল থেকে বের হয়ে গেল। হসপিটালের বেডের উপর এক পাশে গুটিসুটি মেরে চোখ বন্ধ করে শুয়ে আছে তে। তার পাশে সুগা বেডে হেলান দিয়ে বসে এক হাতে তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর এক হাতে ফোন স্ক্রল করছে। গুড ইভিনিং গাইস। পরিচিত একটা কণ্ঠ শুনে ফোন থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকালো সুগা। তাকিয়ে সুগা ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠলো। দরজার সামনে জাংকুক, ইউনহো, জেইহোপ, ইয়োজাং এবং তার হাজবেন্ড দাঁড়িয়ে আছে। সুগা ঠোঁটে হাসি রেখে বলল, গুড ইভিনিং ইয়োজাং আপু। ইয়োজাং কেবিনে ঢুকতে ঢুকতে বলল, এখন কেমন আছো? আপু তুমি সারাদিন আমার সাথেই ছিলে, 3টার দিকে বাসায় গেছো, এখন মাত্র 7টা বাজে। এতটুকু সময়ের মধ্যে আবার কি হবে? এত চিন্তা কেন করো বলো তো? আমার ভাইটা এত অসুস্থ, এত বড় একটা অপারেশন হয়েছে, আর আমার এইটুকু চিন্তা হবে না? এটাকে চিন্তা করা বলে না, প্যাম্পার করা বলে। তোমরা সবাই মিলে যা শুরু করছো তাতে আমার নিজেকে 2 বছরের বাচ্চা বলে মনে হচ্ছে। সুগার কথা শুনে সবাই হেসে দিল। ইয়োজাং হাসতে হাসতে সুগার মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, আমার এই ভাইটাকে ছোটবেলায় একটু আদর করতে পারিনি, তাই সবকিছু একসাথে পুষিয়ে নিচ্ছি। বলে ইয়োজাং সুগার বেডের পাশে চেয়ারের উপর বসলো। কারো কথার শব্দ কানে আসতে পিট পিট করে চোখ খুললো তে। সুগা মাথায় হাত বুলিয়ে দেওয়াতে চোখটা একটু লেগে গিয়েছিল। ঘুম ঘুম চোখে সামনে তাকাতেই বিরক্ত চোখে মুখটা কুঁচকে ফেললো। মুখের এক্সপ্রেশন এমন হয়ে গেল যেন কেউ ওকে করোনার জুস খাইয়ে দিয়েছে। তের বেডের পায়ের কাছে স্ট্যান্ডের উপর 2 হাত রেখে ভর দিয়ে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে জাংকুক। এই একজনকে তে একদমই সহ্য করতে পারে না। গত 10 দিন ধরে ওর জীবনটা তেজপাতা বানিয়ে দিয়েছে। এই 10 দিনে জাংকুক থেকে যতগুলো ধমক দিয়েছে তাই এই গোটা 16 বছরেও তার মা বাবা ভাই কেউ দেয়নি। দেখতে কি সুন্দর, কিন্তু আজ তো একটা খাটাস। 10 দিন আগে যখন তে সেন্সলেস হয়েছিল তখন চোখ খুলে দ্বিতীয়বারের মতো জাংকুককে দেখেছিল। নিবু নিবু চোখে তাকিয়ে দেখেছিল তার বেডের পাশে টুলে বসে একটা ছেলে ফোন স্ক্রল করছে। মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ দুটো ফুলে লাল হয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে ঘুম না হওয়ার জন্য এই অবস্থা। ছেলেটাকে দেখে বড্ড ক্লান্ত মনে হচ্ছিল, কিন্তু অবাক করার বিষয় হলো ছেলেটার এই ক্লান্ত মুখটা দেখতে তের ভীষণ ভালো লাগছিল। তার লাইফে প্রথমবারের মতো কার উপর ক্রাশ খেয়েছিল। তারপর সুস্থ হওয়ার পর যখন ওদের 2 ভাই বোনকে জাংকুকের সাথে পরিচয় করিয়ে
দিয়ে দেয় তখন ওরা ভীষণ রকমের শক হলেও পরে নিজেদেরকে সামলিয়ে নিয়েছিল। ইতিমধ্যে ওদের সবার একসাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। ওরা সবাই টেডের সাথে এমন ব্যবহার করছে যেন ওরা অনেক দিন ধরে পরিচিত। এদের মধ্যে একমাত্র জাঙ্কুকই সেই ব্যক্তি যে কথায় কথায় টেকে ধমক দেয়। প্রথম ওকে দেখায় তে যে ক্রাশ খেয়েছিল এখন তার ধমক খেতে খেতে বাসে পরিণত হয়ে গেছে। যাক, ঘুম কুমারীর ঘুম ভাঙলো তাহলে। ইউনহুর কথায় ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলো তে। তাকেই দেখলো ইউনহুর পাশে দাঁড়িয়ে আছে। তে ইউনহুকে দেখে মুচকে একটা হাসি দিল। গুড ইভিনিং মাই সিস্টার। গুড ইভিনিং ভাইয়া। এই সন্ধ্যাবেলায় ঘুমাচ্ছিলে? এই অসময় কেউ ঘুমায়? সারাদিনে একবার অনিয়ম না করলে পেটের ভাত হজম হয় না, তাই না? মুহূর্তে তের ঠোঁটে লেগে থাকা হাসি গায়েব হয়ে গেল। বিরক্ততে চোখ মুখ কুচকিয়ে বিড়বিড় করতে লাগলো। ব্যাস, আস্তে না আস্তে শুরু হয়ে গেল চলতে ফিরতে ডিসিপ্লিনের ফ্যাক্টরি কোথাকার যত সব। এই কথাটা বিড়বিড় করে বললেও সবাই কথাটা শুনে ফেলে এবং সবাই অনেক জোরে জোরে হাসতে লাগলো। জাঙ্কুক রাগী চোখে তের দিকে তাকালো। জাঙ্কুক এভাবে তাকাতে তে একদম ভয়ে চুপসে গেল। ভেরি ব্যাড ব্রো, আমার বোনের দিকে এরকম রাগী চোখে তাকাবে না। খবরদার জাঙ্কুক, আমার শালিকাকে একদম ভয় দেখাবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ব্রো, তুমি একদম ওদের কারোর কথা শুনবে না। ও কালকে রাত 4টা পর্যন্ত বসে বসে আমার ফোন দিয়ে গেমস খেলেছে। বারবার বারণ করেছি কিন্তু আমার কথা শোনেনি। রাতে ঘুমাতে পারেনি, তাই এতক্ষণ পরে পরে ঘুমাচ্ছিল। আমি বলেছিলাম তোমাকে বলে দেব, কিন্তু ও বলেছে নাকি তোমাকে ভয় পায় না। এই কটমট করে সুগার দিকে তাকালো, কিন্তু সুগার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে রইল। জাঙ্কুক রাগী চোখে তের দিকে তাকালো। জাঙ্কুককে এভাবে তাকাতে দেখে তের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। কয়েকটা শুকনো ঢোক গিলল। ও বুঝতে পারছে ওর কপালে আজকে শনি আছে। জাঙ্কুক খুব শান্ত কণ্ঠে তেকে বলল, তে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হও, আমরা এখন বের হব। কোথায়? শপিং মলে যাব। কিন্তু কেন? ডান্স করতে। শপিং মলে মানুষ কেন যায়? অবভিয়াসলি শপিং করতে। তোমার আর সুগার জন্য কিছু রেগুলার প্রয়োজনীয় জিনিস কিনবো। কিন্তু মা বাবা তো সিলেট থেকে আমাদের সবকিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছে। সবকিছু নিয়ে আসলো, তোমার আর সুগার অল্প কিছু ড্রেস নিয়ে এসেছে। এতদিন তোমরা হসপিটালে ড্রেস পরেছিলে, কালকে সুগার ডিসচার্জ হয়ে যাবে। বাসায় গিয়ে কি হসপিটালে ড্রেসই পরবে? আর তোমার তো ডিসচার্জ অনেক আগেই হয়ে গেছে, তাও এখনো তুমি হসপিটালে ড্রেস পরে আছো। এবার কি এগুলো বাসায় নিয়ে যাওয়ার প্ল্যান আছে? কিন্তু শাট আপ, আর কোনো কিন্তু নয়। আর একটা কথাও যদি বলো তাহলে মাথায় তুলে আছাড় মারবো। বলেই জাঙ্কুক তের দিকে একটা ব্যাগ এগিয়ে দিল। তারপর বলল, এটার মধ্যে তোমার একটা ড্রেস আছে, 2 মিনিটের মধ্যে রেডি হয়ে এসো। তে বুঝতে পারলো ও যদি এখন আর কিছু বলে তাহলে জাঙ্কুক ওকে সত্যি সত্যি আছাড় মারবে। তাই ব্যাগটা নিয়ে সোজা দৌড় দিল ওয়াশরুমের দিকে। তেকে এভাবে দৌড়াতে দেখে সবাই তো উচ্চ স্বরে হেসে উঠল। আগের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে জুলি, প্রিয়া, সামিয়া, ফাতেমা, মাহিয়া, ঝুমুর, কিম শারমিন, রোজি, ইরান্তি, তাসনিম, কিম লামিয়া, টুম্পা, জিয়ন জাকিয়া, কারিমা, সুমাইয়া, কিম সামিয়া আফরিন, তাসমিয়া জাহান, সিথি, জিয়া জুনিয়া। এন্ড আছে কিছু স্পেশাল কমেন্ট। আপু অনেক সুন্দর হয়েছে, পরের পার্টটা তাড়াতাড়ি দিও প্লিজ আপি। আর আমি ভাবিনি যে এত ভালো হবে। সত্যি অনেক সুন্দর হয়েছে। আমার নামটা তুমি ওই ভিডিওতে নাওনি, তবে পরের ভিডিওতে আমার নামটা নিও প্লিজ আপনি। আমার নাম জান্নাতি। হ্যালো জান্নাতি, এন্ড শি ইজ ভেরি ইম্পর্টেন্ট পারসন বিকজ জান্নাতি আমাকে বলেছে এই স্টোরিটা মেক করতে। পড়তে পড়তে ময়রা যাবো, স্কুল থেকে আসা তোমার ভিডিও দেখতেছি। যাই হোক, অনেক সুন্দর হয়েছে, এটাই বাস্তব। আই লাভ ইউ। কিন্তু আমার বাস্তব হচ্ছে আমার কলেজ ছুটি। আপনি আমার নামটা কিন্তু নিবা, হ্যাঁ? আমার নাম কিম স্বর্ণা, তের বউ। আমাকে একটা পিন দিয়ে গোটা মারো। সরি, আমার কাছে পিন নাই গোটা মারার মতো। আজ একটা বড় ভাই নেই বলে, থাকলে কি করতো? রসমালাই এনে দিত। পরের পার দাও, না হলে আপু কালকে আবার দিও। টানটা নদীর জন্য ছেড়ে দিলা, এখন মনটা উড়ু উড়ু করতেছে। আল্লাহ গো, কি হয় এই বেটি? এই বেটিকে উষ্ট হয়ে মঙ্গল হয়ে। ঠিক আছে, তোমার সরি মেনে নিলাম, কিন্তু আমি তোমার ভিডিওতে আর কখনো কমেন্ট করব না। বাট হোয়াই? কারণ আমি তোমার অনেক ভিডিওতে কমেন্ট করেছিলাম, কিন্তু তুমি একটাও রিপ্লাই দাওনি। ইতি আয়শা। হ্যালো আয়েশা, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন।